ও, তোমরা সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। উত্তর কলকাতার এক পুরনো পাড়া মিনচাঁদ মল্লিক স্ট্রিটে ভাস্কর প্রমোদ রায় তার স্ত্রী ও এক মেয়ে নিয়ে এক ভাড়া বাড়িতে থাকে। প্রমোদ বাবু, আগামী 15 দিনের ভিতর আপনি এ বাড়ি খালি করে দিন। এত তাড়াতাড়ি? পরিবার পরিজন মালপত্র নিয়ে সাধ্যের মধ্যে নতুন বাড়ি খুঁজে চলে যাওয়া খুব মুশকিল। সেরকম হলে আমি কোর্টে যাব। এদিকে ঘটলো এক কাণ্ড। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ। নরহরি দাস পরম বৈষ্ণব, তার পরম বন্ধু ভৈরব চাটুর্যে, যে কিনা আবার পরম শাক্ত। তারা দুজনে সারা দিনের কাজের শেষে সন্ধ্যাবেলা একসাথে বসে দাবা খেলতো। কিন্তু হঠাৎই একদিন মারা গেলেন নরহরি দাস। নরহরি দাস তো মারা গেলেন, তা বাড়িটা এখন কি করবেন? কি আবার করবা, ভাড়া দেবো। তাহলে আমাকে দিন না, খুব উপকার হয়। নগদ 1000 টাকা সেলামি আর মাসে মাসে 600 টাকা ভাড়া দিতে হবে। কিন্তু অত টাকা কোথা থেকে পাবো? তাহলে আশা ছেড়ে দাও। ভাড়া বাড়ির আজকাল অনেক ডিমান্ড, আমি অন্য ভাড়াটিয়া পেয়ে যাব। কিন্তু কিছুদিন পরেই ঘটলো এক অঘটন। এক অমাবস্যার রাত্রে নরহরির পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বদন। হঠাৎই কে ওখানে? সারা দিচ্ছিস না কেন? কে তুই? কে? নরহরি কর্তা না? ওরে বাবা রে! আমি বেশি টাকায় ভাড়া পাচ্ছি, সেই জন্য বদনা বেটা ভাঙচি দিচ্ছে। নরহরি ছিলেন কিনা পরম বৈষ্ণব, তাই মৃত্যুর পর তিনি স্বর্গ লাভ করেছেন। সেই তিনি কিনা, জানো ভাই, ভূতের কথা শুনে কেউ আর এ বাড়ির ত্রিসীমানায় যাচ্ছে না। আমি শাক্ত, তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমায় দেখলে পালাবে, তুমি চিন্তা করো না। আমি কদিন ওই বাড়িতে থাকবো, দেখি কিছু হয় কিনা। বেশ, দেখো। গত 2 দিন ধরে নরহরির টিকিটিরও দর্শন পাইনি। আজ অমাবস্যা, মায়ের পূজা করব। দেখবে ভূত প্রেত বলে যদিও বা কিছু থাকে,
এই পুজোর পরে সব পাপ পাপ বলে পালাবে। ওটাকে এ তুমি? আমি নরহরি, তোমার বন্ধু। এক চাল দাবা খেলবে নাকি? ওরে বাবারে! এই ঘটনার বেশ কিছুদিন পর খেতু মল্লিকের সাথে দেখা করলেন প্রমোদ। আসলে কলকাতায় খালি বাড়ি পাওয়া দুর্লভ। এদিকে কোর্টের অর্ডার 1 মাসের মধ্যে আমাকে পুরনো বাড়ি ছাড়তে হবে, যার আর 1 সপ্তাহ মাত্র বাকি আছে। ভূতের বাড়ি বলে এমনিতেই ও বাড়িতে আর ভাড়াটে আসে না। দেখো থাকতে পারো কিনা। আর ভাড়া দিয়া মাসে 200 টাকা। ঠিক আছে, আপনি তাহলে 3 বছরের করারে একটা চুক্তিপত্র তৈরি করে রাখবেন। আমি আগামীকাল আসবো। সে কি গো, ও যে ভূতের বাড়ি, শেষমেশ কিনা ভূতের হাতে বেঘরে মরতে হবে। ভূতের বাড়ি? বেশ, দেখো তবে। আমি ভাস্কর, কাজেই নরহরির মুখটা অতি নিখুঁত ভাবেই তৈরি করতে পেরেছি। ব্যাস, তারপর রাতের অন্ধকারে মূর্তিটা নরহরির ঘরের রোয়াকে দাঁড় করাতেই কেল্লা ফতে, চারিদিকে রটে গেল ওটা ভূতের বাড়ি। এক বনের ধারে প্রকাণ্ড একটা বটগাছের নিরিবিলি ডালে এক কাক দম্পতি বাস করত। আর ওই বটগাছেরই একটা গর্তে বাস করত একটা কৃষ্ণ সর্প। যতবারই কাকের ডিম ফেটে বাচ্চা হতো, ততবারই ওই সাপটি তাদের বাচ্চা খেয়ে ফেলত। একদিন তাই সেই কাক দম্পতি বলতে পারো এভাবে আর কতদিন, আর কতবার আমি এভাবে সন্তান হারাবার কষ্ট বারবার ভোলার চেষ্টা করব? কষ্ট পেও না গিন্নি, কি আর করার আছে বলো আমাদের? সাপের মতো হিংস্র জীবের উপর কি আর আমরা প্রতিশোধ নিতে পারবো? ওই গাছেরই তলায় গর্তের মধ্যে বাস করত এক শিয়াল দম্পতি। কাক দম্পতির সঙ্গে এই শিয়াল দম্পতির খুবই বন্ধুত্ব। আমাদের এই 2 সন্তানকে বড় করে তুলতেই হবে। আমার সব সময় ভয় হয় কখন না সাপটা এসে বাচ্চা দুটোকে আবার খেয়ে ফেলে। চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো আর, ভয় কি আমার হয় না? এদিকে খাবারের সন্ধানেও আবার বাইরে যেতেই হবে। আমি বলি কি, চলো আমরা এই গাছ থেকে অন্য কোনো গাছে গিয়ে বাসা বাঁধি। তাই যেতে হবে দেখছি। তবে যাবার আগে আমাদের শেয়াল বন্ধুর সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে। বন্ধু আমাদের খুব চতুর ও বুদ্ধিমান, ওই হয়তো সাপকে শাস্তি দেবার একটা বুদ্ধি বাতলে দিতে পারে। তুমি নিজের বাসা ছেড়ে চলে যাও মানে তো তোমরা সাপের কাছে হার মেনে যাবে। কিন্তু বন্ধু, ওই সাপের সাথে আমরা তো আর শক্তিতে পারবো না। আরে বন্ধু, শক্তি তোমার নাই থাকতে পারে, কিন্তু বুদ্ধি তো আছে। বুদ্ধির কাছে শক্তি কিছুই নাই, বুদ্ধিই আসল বল। এই লোভী ও হিংস্র সাপকে কৌশল ব্যতীত বিনাশ করা যাবে না। কিভাবে বন্ধু? শোনো তাহলে। রাজপ্রাসাদের সরোবরে প্রায় দিন রাজকন্যা স্নান করতেন। এমনি একদিন সেই সরোবরে রাজকন্যা পোশাক ও অলংকার আদি তীরে রেখে জলক্রীড়া করছেন। এই সুযোগ, বুদ্ধিমতো কাজটা সেরে ফেলি। এই এই কাকটাকে ধরো, আমার হার নিয়ে চলে গেল। এই কে কোথায় আছো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রাজকুমারী? তাড়াতাড়ি ওই কাকটাকে গিয়ে ধরো, আমার স্বাদের গলার হার নিয়ে চলে গেছে। এক্ষুনি নিয়ে আসছি। ধর ধর ধর, ওরে কাকটাকে ধর। ধর ধর ধর, ওরে কাকটাকে ধর। এইবার শেষ কাজটা সেরে ফেলি। এইবার তোমার খেলা শেষ। কোথায় গেল? ওই তো ওই কোটরে কাকটা হাতটাকে ফেলে দিয়েছে। নিয়ে আসি চলো। ওরে বাবা,
এ তো এক বিষাদর সাপ রয়েছে। রয়েছে তো কি হয়েছে, লাঠি দিয়ে মেরে ফেল। শেষ ব্যাটা, চলো এইবার তাড়াতাড়ি হাতটা নিয়ে রাজকুমারীর কাছে যাই। বুদ্ধি থাকলে সবই হয়, বুদ্ধিমানদের অসাধ্য এই জগতে কিছুই নাই। এক ছিল চাষি আর ছিল তার বউ। তারা ভারী গরিব। একদিন চাষি চাষের জমি কোপাচ্ছিল, এমন সময় হঠাৎ, আরে এটা কি? একটা হাঁড়ি। দেখি তো খুলে কি আছে এর ভেতর। এ কি? এত মোহর! এতদিন আমরা খুব গরিব ছিলাম, আর আজ এত মোহর পেয়েছি। আমাদের এবার থেকে আর দুঃখে দিন কাটাতে হবে না। বউ আবার পেট পাতলা মানুষ, মোহর দেখে সকলের কাছে তার গল্প করবে, তারপর ব্যাস কথাটা ক্রমে রাজার কানে উঠবে। তারপরে এই রাজা পেয়াদা পাঠিয়ে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে। আবার এদিকে এই সম্পদ যদি বাইরে ফেলে রাখি, তাহলে কেউ না কেউ তা লুট করবে। এই যে করি, হ্যাঁ, বুদ্ধি এসেছে। যাই, সেই ব্যবস্থাই করি। জালেতে খরগোশটা জড়াতে হবে। ঠিক আছে, এবার ঘরে যাই। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে গো? জানো, আজ গণক ঠাকুরের মুখে একটা মজার কথা শুনলাম। কি কথা শুনলে গো? আজ আমাদের গণক ঠাকুর বললেন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে, গুপ্ত রতন খুঁজলে পাবে, খুঁড়লে তারই কাছে। তোমার যেমন কথা। হ্যাঁ, শুনলুম। এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে। যাও যাও, বাজে না বকে কাজে যাও তো। হ্যাঁ, তাই যাই। গিন্নি, শিগগিরই চলো, এক হাঁড়ি মোহর পেয়েছি, আনতে হবে। কি গো, চলো চলো, তবে শিগগিরই চলো। দুজনে হন্তদন্ত হয়ে গেল সেই গাছের নিচে মোহর আনতে। কিন্তু হঠাৎই, আরে ওই গাছের ডালে কি যেন একটা চকচক করছে না? দাঁড়াও দেখি তো। ও মা, সে কি গো, গাছের ডালে মাছ? দাঁড়াও, নদীতে জাল ফেলেছিলাম, দেখি মাছ টাছ পড়লো কিনা। ও মা, এই যে খরগোশ। কেমন, গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে? নাও নাও, এখন চলো, মোহর নিয়ে বাড়ি যাই। তারপর চাষি আর তার বউ মোহর নিয়ে বাড়ি গেল। ও, কত মোহর! আমি ঘর করব, গয়না গড়াবো, দামি দামি কাপড় কিনবো, রোজ রোজ পোলাও, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা খাবো। অত ব্যস্ত হয়েও না, কিছুদিন রয়ে শুয়ে থাকো, ধীরে ধীরে সবই হবে। কিন্তু গল্প বাগিস চাষি বউ সারা গ্রামে তাদের মোহর প্রাপ্তির কথা জানালো। ওই খবর ধীরে ধীরে রাজার কানে উঠল। রাজা ডেকে পাঠালেন তাদের, চাষিকে শুধলেন সমস্ত কথা। শুনে চাষি বলল, সে কি মহারাজ,
আমার বউয়ের কি মাথার কিছু ঠিক আছে নাকি? সে তো ওরকম আবল তাবল কত কথা বলে। বটে, তুমি মোহর পেয়ে লুকিয়ে রেখেছো, আবার বউয়ের নামে দোষ দিচ্ছ। কিসের মোহর? কবে পেলাম? কোথায় পেলাম? আমি তো কিছুই জানি না। না, তুমি কিছুই জানো না। সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল, নদীতে জাল ফেলে খরগোশ ধরলে, সেই দিনের কথা তোমার মনে নেই? যা পাগলি, বাড়ি যা। এর যদি এসব যা তা বলবি তো তোকে আমি কয়েদ করে রাখবো। তারপর চাষি বউ তখন চাষির সাথে বাড়ি ফিরে গেল। রাজার ভয়ে সে আর কারুর কাছে মোহরের কথা বলতো না। এক বনে বাদশা খান নামে এক সিংহ থাকত। জনি নামে এক শেয়াল তার পরিচারক ছিল। সিংহ শিকার করে আর শেয়াল প্রসাদ পায়। এইভাবে দুজনের দিন কাটতে লাগলো। স্যার দেখছেন কি আসছেন, প্রায় কত কিলোর হতে পারে? যতই হোক না কেন, দেখে তো মনে হয় রেনি সিজনটা পুরো গুহায় বসেই কাটাতে পারবেন। যদি এটাকে বধ করতে পারেন। आइडियाটা খারাপ দাওনি, দিচ্ছি বেটাকে লौट के। मैं तेरा खून पीऊंगा। अच्छा তাই নাকি? এই নাও। স্যার এ কি অবস্থা হলো আপনার? আপনি তো উঠেই দাঁড়াতে পারছেন না, শিকার ধরতে যাবেন কি করে? আমার আর ক্ষমতা নেই, জীবনে কোনোদিন এমন কেলেনি খাইনি। তাই তো লাইভ দেখলাম, কিন্তু এখন আপনার চেহারার অবস্থা দেখছেন, কদিন খাবার না পেয়ে পেয়ে শুকিয়ে শুকুনি হয়ে গেছেন। বেশি বেরো না, ফুটেজ না খেয়ে খাবার ব্যবস্থা করো দেখি। কোনো নিরীহ জন্তুকে তুমি ভুলিয়ে ভালিয়ে আমার সামনে এনে দাও, আমি তাকে বধ করব। কদিন ধরে একটু ব্রেকফাস্টও হচ্ছে না। ইয়েস স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ঘুরতে ঘুরতে জনি এক গ্রামে উপস্থিত হলো। সেখানে দেখলো একটা গাধা জলাশয়ের পাশে জলো ঘাস খাচ্ছে। গাধাটির নাম লম্বকর্ণ। আরে এমন বোকা ও নিরীহ জন্তু আর কোথায় পাবো? একেই স্যারের কাছে নিয়ে যাব। যাই, আগে গিয়ে আমি মাথাটা খাই। নমস্কার মামা, বহুদিন বাদে দেখা। তা আপনার চেহারা তো খারাপ হলো কেন? আর বলো কেন ভাগ্নে, দুপার কাপড়ে বোঝা বইতে বইতে দে আর কিচ্ছুই নাই। একটু কচি ঘাসও সে খেতে দেয় না। মাঠে ঘাটে কুড়িয়ে এই নোংরা ঘাস খেতে হয়। চেহারা খারাপ হবে না তো কি? সত্যি মামা, তোমার কি হালই না হয়েছে। তুমি আর এখানে আছো কেন? আমার সাথে বনে চলো, সেখানে নদীর ধারে প্রচুর পরিমাণে কচি বড় বড় ঘাস আছে। সুখ কাকে বলে বুঝে নিতে আমরা সেখানে একসাথে থাকবো। তুমি ঠিকই বলেছো ভাগ্নে, কিন্তু আমি গৃহপালিত পশু। বাঘ সিংহ আমায় দেখলেই ঘাড় মটকাবে। না ভাগ্নে, আমার ওখানে গিয়ে কাজ নেই। নেই মামার চেয়ে আমার কানা মামাই ভালো। কি যে বলো মামা, এ কথা বলো না। দেশ আমার অধীনে, সেখানে অন্য কারোর এন্ট্রি নেই। আর একটা ব্যাপার আছে, ওখানে একটা মেয়ে গাধা আমার কাছে অনেক দিন থেকে আছে। তার জন্য একটা সুপাত্র চাই। কি বলো মামু? এবার তুমি যদি বলো বিয়ে করবে, তাহলে চলো আমার সাথে। বলছো? বয়স কত পাত্রীর? 19-20। ভাগ্নে, আর ভাবছি না, চলো আমায় নিয়ে। কোথায় যাবে? আমি হাজির স্যার। বাবা, আর দেরি নয়। বাঁচাও বাঁচাও বাঁচাও। স্যার, আর একটু ওয়েট করতে পারলেন না? মুখের কাছে খাবার এনে দিলাম, আর আপনি কি কাণ্ডটা করলেন? সরি জনি, সরি। একটুর
জন্য ফসকে গেল শিকারটা রে। প্লিজ রাগ করো না, আর একবার নিয়ে এসো, এমনটা আর হবে না। ঠিক আছে ঠিক আছে, দেখছি। তোমার মতো মূর্খ মামা আমি দেখিনি। বাজে বকো না, একটু হলেই প্রত্যেক পানটা আমার যেত। সিংহ তোমাকে আদর করে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, আর তুমি কিনা কি ভাবলে তোমার জন্য আমি তাদের কাছে মুখ দেখাতে পারছি না। তাই নাকি ভাগ্নে? তাহলে কি আমার চোখের ভুল হলো? কাজটা তো তাহলে খুবই খারাপ হয়েছে। তবে আর দেরি কেন, চলো আবার যাওয়া যাক। আসুন আসুন, চলুন চলুন। কোথায় যাব আমি? কোথায় নিয়ে যাবেন? সেই 19 কুড়ির কাছে? চলুনই না। এক গ্রামে বাস করত এক কুকুর আর এক মোরগ। তাদের মধ্যে খুব ভালোই বন্ধুত্ব জমে উঠেছিল। বুঝলে কুকুর ভাইয়া, লাইফটা খুব বোরিং হয়ে গেছে। কেন, কি হয়েছে? আর বলো কেন, সেই রোজ ভোরবেলা অন্ধকার থাকতে সবার আগে উঠে ডেকে ডেকে সবার ঘুম ভাঙানো, তারপর খাবার খোঁজা, আর ভালো লাগে না বুঝলে। তা ঠিকই বলেছ মোরগ ভাইয়া, বড়ই একঘেয়ে হয়ে উঠেছে জীবনটা। আমারও ওই একই অবস্থা বুঝলে। রোজ খাবার খোঁজো আর এই একই জায়গায় ঘুরে বেড়াও। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি বুদ্ধি? চলো না, তুমি আর আমি মিলে দুজনে দেশ ভ্রমণে বের হই। একটু ঘুরে ফিরে এলে কদিন একঘেয়েমিটা কাটবে। কি বলো কুকুর ভাইয়া? ভালো আইডিয়া তো। হ্যাঁ চলো, অনেকদিন কোথাও বেরানো হয়নি। চলো বেরিয়ে আসা যাক কিছুদিন, খুব ভালো লাগবে। হ্যাঁ, তাহলে কাল ভোরবেলায় আমরা রওনা দেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পরদিন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দুই বন্ধু রওনা দিল। বেশ কিছু জায়গা পেরিয়ে তারা যখন ক্লান্ত হয়ে পড়েছে, কুকুর ভাইয়া বড় ক্লান্ত হয়ে পড়েছে। চলো একটা কোথাও আজকের মতো আশ্রয় নেওয়া যাক, কাল আবার বেরোনো যাবে সকাল সকাল। হ্যাঁ ভাই, আমিও ক্লান্ত। চলো ওই গাছটায় গিয়ে আমরা আশ্রয় নিই। ওই গাছটায় একটা কোঠরও আছে দেখছি, আমি ওখানে থেকে যাব, আর তুমি গাছের ডালেই আশ্রয় নিতে পারো। হ্যাঁ ঠিক বলেছো, চলো আজকের মতো এখানেই বিশ্রাম নিই। এই বলে তারা দুই বন্ধু গাছে আশ্রয় নিল। কুকুর রইল গাছের কোটরে, আর মোরগ রইল গাছের ডালে। ক্রমে রাতের অন্ধকার ঘনিয়ে এলো। পরদিন ভোরবেলা যখন মোরগ গলা ছেড়ে ডাক দিয়েছে, তখন তার ডাক শুনে তাকে খাওয়ার লোভে এক শিয়াল সেখানে এসে উপস্থিত। বেটা ওখানে কি করছে? কোথা থেকে এলো? বেটাকে হাতের কাছে পেলে জমিয়ে খাওয়া যেত। পটিয়ে পাটিয়ে বেটাকে নিচে নামাতে হবে, যে করে হোক। ও মোরগ ভাই, মোরগ ভাই, তুমি ওখানে কি করছো? নিচে এসো না। কেন ভাইয়া? দারুণ দেখতে তোমায়, কত রঙিন তুমি। একবার নিচে এসো না, ভালো করে দেখি, তোমার সঙ্গে বন্ধুত্ব করি। তোমার অভিসন্ধি আমি খুব বুঝেছি। দাঁড়াও, তোমার মজা আমি চাখাচ্ছি এক্ষুনি। কেন ভাইয়া? এখান থেকে বলো না, যা বলবার। দূর, অত দূর থেকে কি আর বন্ধুত্ব পাতানো যায়? ভালো করে দেখতেই পাচ্ছি না তোমাকে পাতার ফাঁক দিয়ে। তাছাড়া তোমার গলাটাও বেশ মিষ্টি। এসো না ভাই, নিচে একবার, একটু মিষ্টি গলার কথা শুনি। আচ্ছা, এত করে যখন বলছো ভাইয়া তুমি, তখন নামছি। তবে তার আগে নিচের কোটরে আমার দেহরক্ষী ঘুমোচ্ছে, তাকে আগে জাগাও, তবে আমি নামছি। আরে নিচের কোটরেও আরো একটা মোরগ আছে নাকি? এতক্ষণ শুধু শুধু দূরেরটাকে নামানোর চেষ্টায় আমি টাইম ওয়েস্ট করছি। যাই, নিচেরটাকেই আগে খাওয়া যায়। আচ্ছা ভাই, তবে আমি তোমার দেহরক্ষীকে
আগে জাগাই। এই বলে শেয়াল দারুণ লোভে যেই না কোটরের কাছে মুখ নিয়ে গেছে, অমনি মোরগ বন্ধু কুকুর শিয়ালের একেবারে টুটিটি টেনে ছিঁড়ে ফেলল। শিয়ালের তক্ষুনি মৃত্যু ঘটল। মোরগ ওপরে গাছে বসে মজাটা দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। খাল্লাস! থ্যাংক ইউ কুকুর